যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং শেষে আমি চেষ্টা করি আপনাদের সামনে এখানে উপস্থিত হওয়ার জন্য তুলে ধরবো যে বিষয়টা এখন ঘটছে। আপনারা জানেন যে গত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়ই একটি কথা বলতেন যে কিছু পশ্চিমা দেশ বা অন্য মানুষেরা ওনাকে একটি স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র তৈরির কথা, সেন্ট মার্টিনের কথা, এমনকি রাখাইন রাষ্ট্রের কথা, এসবগুলো বললে তখনকার আমাদের সামাজিক এবং গণমাধ্যম এটাকে বিকৃতভাবে প্রকাশ করা হতো এবং অনেকটাই খেপিয়ে তোলা হয়েছে বাংলাদেশের সরকারকে এবং খেপিয়ে তোলা হয়েছে যুক্তরাষ্ট্রের সরকারকে। আজকের বাস্তবতায় আজকের যে পরিস্থিতি বাংলাদেশ যাচ্ছে এটা অনেকটাই ইউক্রেনের পরিস্থিতি। লক্ষ্য করবেন ইতিমধ্যে মানবিক করিডোরের নামে বাংলাদেশের ভিতর দিয়ে আরাকানের যে সশস্ত্র গোষ্ঠী তাদেরকে করিডোর দেওয়ার কথা জাতিসংঘ রিকোয়েস্ট করেছে, যুক্তরাষ্ট্র রিকোয়েস্ট করছে এবং সেই করিডোর ইতিমধ্যে আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই করিডোর আসলেই সেখানে তৈরি হয়ে গেছে এবং এটা একটা অন্য একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতি সরাসরি আমাদের যুদ্ধে অংশগ্রহণ করার শামিল। এর কারণটা এখন একটু বাস্তবতাটা একটু ব্যাখ্যা করি। আপনি লক্ষ্য করবেন যে কি হলো ইউক্রেনকে রাশিয়ার উপর খেপিয়ে দিয়ে বা রাশিয়া ইউক্রেনের উপর খেপে গিয়ে এই যুদ্ধটা শুরু হয় এবং সেদিন থেকে ওই ইউক্রেনে কিন্তু আজ পর্যন্ত কোনো ইলেকশন হয়নি, কোনো নির্বাচন হয়নি। আর অর্থ হলো যুদ্ধ অবস্থায় কোনো নির্বাচন সাধারণত হয় না, কারণ তখন দেশে যুদ্ধ অবস্থা। যে ঘটনাটা এখন ঘটতে যাচ্ছে, যেটা এখন দৃশ্যমান, যেটা নিয়ে অনেকটাই এ থেকে বের হওয়ার কোনো উপায় আছে কিনা, এর থেকে বের হওয়ার উপায় হলো আপনারা জনগণ, সাধারণ মানুষ, আপনাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, যারা মব তৈরি করে তারা আমাদের পরিচিত মানুষ, যাতে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় আপনাকে রুখে দাঁড়াতে হবে। আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী, তারা পুলিশ বাহিনী, সশস্ত্র বাহিনী সহ কোনো বাহিনী আর আপনাদের আর তার যারা করে তার মধ্যে বাধা হয়ে দাঁড়াবে না। এই বিষয়টা আপনাদেরকে রিসার্চ করতে হবে। বাংলাদেশের পরিস্থিতি যাচ্ছে একটা আরাকান আর্মিকে বাংলাদেশ যেহেতু আরাকান মিলিটারি আর্মি যেটি বলি, তাদেরকে যেহেতু বাংলাদেশ করিডোর দিচ্ছে এবং একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, বলতে হবে, পৃথিবীর গণতান্ত্রিক কোন রাষ্ট্রের কোন ব্যবস্থাতেই সরকার প্রধান অন্য দেশের সাথে কোন যুদ্ধ অবস্থায় সম্পৃক্ত করতে গেলে বাংলাদেশের ভূমিকে, তাহলে তাদের সর্বদলীয় সকল দলের রাজনৈতিক দলের সাথে কথা বলতে হয় এবং ঐক্যমত্যে পৌঁছতে হয়, অথবা পার্লামেন্ট থাকলে পার্লামেন্টের কথা নিয়ে পাশ করিয়ে নিতে হয়। কিন্তু ডক্টর ইউনূস কি বললেন আল জাজিরাতে, যে বাংলাদেশের জনগণ নাকি ওনাকে সরে যেতে চাচ্ছে, বলছে আপনি অনির্বাচিত সরকার হয়ে, অনির্বাচিতভাবে সরকার ডিজাইন করে, সরকারে দখল করে আপনি বলছেন আপনাকে কেউ সরে যেতে বলছেন, অথচ প্রত্যেকটি রাজনৈতিক দলই বলছে, আপনি নিজে বলছেন নির্বাচন হবে, আপনি বলছেন ছোট সংস্কার বড় সংস্কার, ছোট হলে ডিসেম্বরের মধ্যে, বড় সংস্কার হলে জুনের মধ্যে, সবগুলোই হলো কলা ঝোলানো মূলা দেখিয়ে আপনি বাংলাদেশকে যে উনি যে ইয়াটা করছেন সেটা হলো আরাকানের সাথে, যে আরাকান যেহেতু একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অংশকে স্বাধীন করার চেষ্টা করছে, সেখানে বার্মার সাথে চায়না আমাদের উপর খেপে যেতে পারে এবং এটা বাংলাদেশের সাথে বার্মার যুদ্ধ অবস্থা তৈরি হতে পারে এবং সেই যুদ্ধ অবস্থা যখনই তৈরি হবে সেখান থেকে আমাদের আসলে বের হয়ে আসার কোন উপায় নেই এবং তখন যেটা ঘটবে যে বাংলাদেশে অনির্বাচিতভাবে এই সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকবে। দেখুন, একটি বিষয় এখানে সম্পূর্ণ ক্লিয়ার যে এই বর্তমান সরকার প্রধান, উনি গত 8 মাস ধরে বলে যাচ্ছেন সংস্কার করা হবে, সংস্কার হবে। ছোট্ট উদাহরণ দেব, 1971 সনের 25শে মার্চের রাত থেকে 16ই ডিসেম্বর 9 মাসে একটি দেশ স্বাধীন হয়ে যায়, সার্বভৌম হয়ে যায়।
যুদ্ধ করে সার্বভৌম হয়ে যায়। সেই যুদ্ধে উনি অংশগ্রহণ করেন নাই এবং সেই যুদ্ধের পক্ষে উনি ছিলেন না। কিন্তু উনি গত 8 মাস, এখন 9 মাসে উনি শুধু বলছে বাংলাদেশে সংস্কার হবে, ছোট সংস্কার, বড় সংস্কার। কিন্তু আদৌ কি কোনো সংস্কার উনি করেছেন? আপনাদের কাছে আমার প্রশ্ন, আদৌ কি উনি কোনো সংস্কার করেছেন? বাংলাদেশের কোনো কালো আইন উনি বাতিল করেছেন? বাংলাদেশে কি কোনো ইনভেস্টমেন্ট নতুন করে এসেছে? বাংলাদেশের মানুষের কি চাকরি, আরো বেশি করে চাকরির কর্মসংস্থান হয়েছে? বাংলাদেশের কি প্রোডাক্টিভিটি বেড়েছে? বাংলাদেশে কি সন্ত্রাস নির্মূল হয়েছে? বাংলাদেশে কি বিভিন্ন যে ছিনতাই, খুন, গুম এসবগুলো কি কমেছে? কিছুই কমে নেই। অতএব দেশটাকে উনি যে ওনার নেতৃত্বে যা কি করা হয়েছে, 32 নম্বরকে ভাঙা হয়েছে, 71কে অস্বীকার করা হচ্ছে, মুক্তিযুদ্ধের অস্বীকার করা হচ্ছে, 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবসে উনি বাংলাদেশ রেখে অন্য দেশে ভ্রমণ করতে চলে যাচ্ছেন, 16ই ডিসেম্বর ঠিক মতো পালন করা হচ্ছে না, আমাদের জাতীয় দিবসগুলোকে পালন করা হচ্ছে না, জাতীয় রাজনীতিবিদদেরকে সম্মান দেখানো হচ্ছে না, বঙ্গবন্ধুকে অস্বীকার করা হচ্ছে। কিন্তু বলা হচ্ছে সংস্কার করার পরে নির্বাচন দেবে। আপনাকে এই তথ্য আসলে কেউ দেয়নি। আপনি কিসের সংস্কার করবেন, কবে করবেন? জিনিসপত্রের দাম, বিদ্যুতের ঘাটতি দেখা দিচ্ছে এবং বাংলাদেশের সকল জায়গায় আমাদের স্বাধীনতার চেতনা নিয়ে আমাদের ফিরে আসতে হবে এবং বাংলাদেশ থেকে চিরতরে, এবারকার সংগ্রাম হবে চিরতরে বাংলাদেশ থেকে বাংলাদেশ বিরোধী শক্তিকে চিরতরে নির্মূল করার সংগ্রামে আমি আপনাদের সাথে যুক্ত এবং সাংবাদিক হিসাবে আমি এই আমার কাজটি করে যাচ্ছি। আপনারা আমাকে সহযোগিতা করছেন তথ্য দিয়ে, এটা ধরে আপনাদের সাধারণ মানুষের। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা যারা বলতো 1971 সনে, তাদের সংখ্যা, তাদের জন্য আনুপাতিক হার ধরা হয়, সেটা 2% থেকে 5%-এর বেশি নয়। এবং সেই তারাই, তাদের বংশধরেরাই এখন আবার ক্ষমতা মেটিকুলাসলি ডিজাইন করে ডক্টর ইউনূসের মাধ্যমে ক্ষমতা দখল করে তারা কিন্তু বলেছিল 71-এর যুদ্ধ ভুলে যেতে হবে, বাংলাদেশকে ভুলে যেতে হবে, জাতীয় সঙ্গীতকে ভুলে যেতে হবে। কিন্তু কিছুই তারা ঘটাইতে পারেনি, কারণ বাংলাদেশের এখনো 95%-এর উপরের মানুষ মুক্তিযুদ্ধের বিষয়ে এক এবং তাদের কোনো কম্প্রোমাইজ থাকবে না। এবং সেই জন্য এই যে এক সময়কার যে যখন তার এই ছাত্র সন্ত্রাসীরা ডাক দিলে লাখখানেক মানুষ জড়ো হতো, সেখানে আপনারা দেখলেন গত বৈশাখীতে তাদের মিটিংয়ে শুধু কিছু তাদের নির্দেশে আসা সাংবাদিক ছাড়া অন্য মনে হয় না 10 জন লোক উপস্থিত ছিল। কারণ সরকারি পৃষ্ঠপোষকতায়, সরকারের টাকায় তারা হেলিকপ্টারে চলে বেলায় তারা 60, 70, 100 গাড়ি নিয়ে নির্বাচনী বহর করার চেষ্টা করে। যে এই সবগুলো হলো সবকিছুই প্রতিহত করার একমাত্র দায় বা উপায় হলো বাংলাদেশের জনগণের, আপনাদের। এবং এখন দেখুন যে আদনানি বা ভারতের সাথে যে ভারতের কোম্পানির সাথে যে বিদ্যুতের চুক্তি হয়েছিল, সেটা গত সরকারের সময় সমানে গণমাধ্যমে এসেছে যে এটা বিতর্কিতমূলক, এটা বাংলাদেশের জন্য ক্ষতিকর, বাংলাদেশ বেশি টাকা দিয়ে বিদ্যুৎ কিনছে। কিন্তু এখন এই সরকারের আমলে এই সরকারের কোর্ট, যে কোর্ট আসলে কোন ক্রমেই বাংলাদেশের নাই কোর্ট, নাই প্রেসের স্বাধীনতা, নাই মানে আইনের শাসন, সেখানে এই কোর্টই বলছে যে এই ধরনের এখানে কোনো ধরনের অপচয় ঘটেনি, এটা সকল কিছু সঠিক। বিশ্ব ব্যাংকের কথা বলি, বিশ্ব ব্যাংকের এই বসন্তকালীন যে সভা, সেই সভায় এসেছিলেন বাংলাদেশের অর্থ উপদেষ্টা সহ একটা বিরাট দল এবং তাদের অনেক অনুনয় বিনয়ের পরও যা বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মনিটারি ফান্ডের মন গলেনি, কারণ তারা তো আসলে এখানে ইমোশনাল বা আলাপ আলোচনায় মন গলানোর কোনো বিষয় নাই। বাংলাদেশের গত সরকারের আমলে সর্বোচ্চ সহযোগিতামূলক ঋণ অ্যাপ্রুভ করেছিল জাতিসংঘ, যেই জাতিসংঘ পদ্মা সেতুতে ঋণ না দেবার পরিকল্পনা করেছিল, তখন সেই সরকারের প্রধান শেখ হাসিনা তখন বলেছিলেন যে আমাদের পদ্মা সেতুর ঋণ লাগবে না, আমরা বাতিল করে দিলাম, আমরা নিব না সেই ঋণ, আমরা নিজস্ব অর্থায়নে করব। এবং তারা নিজেরা সেইটা সাকসেসফুল হয়। তার পরবর্তীতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সোপানে এই বিশ্ব ব্যাংক বাংলাদেশকে ইতিহাসের সবচেয়ে বৃহত্তম ঋণ দেয়া হয় এবং সেই ঋণের দেখুন প্রথম বছরই তারা 2টি কিস্তিতে পরিশোধ করে, তৃতীয় কিস্তিতেও তারা
চাহিদার চেয়ে বা যে কিস্তিতে যে টাকাটা দেওয়ার কথা ছিল তার চেয়ে বেশি টাকা অ্যাপ্রুভ করে। কিন্তু এখন গত 9 মাসে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি এমন খারাপ পর্যায়ে পড়েছে যে বাংলাদেশের চতুর্থ এবং পঞ্চম যে কিস্তি ঋণের সেটা অ্যাপ্রুভ করেনি এবং সেটা বাংলাদেশে যা পৌঁছেনি। অর্থ উপদেষ্টা ওয়াশিংটন ডিসিতে, আমি যেখানে এখন দাঁড়ানো, এখান থেকে মাত্র 10 মিনিটের পথ, সেখানে উনি ওনার টিম নিয়ে বহু অনুনয় বিনয় করেছেন, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। তাদেরকে বলে দেওয়া হয়েছে যে বাংলাদেশের শর্ত পূরণ করতে পারেনি, বাংলাদেশের ইনভেস্টমেন্টের পরিস্থিতি নেই, বাংলাদেশের কোনো ধরনের নিরাপত্তা নেই, অতএব সেই কারণে এই ঋণটা এই মুহূর্তে তারা অ্যাপ্রুভ করেনি। কিন্তু অর্থ উপদেষ্টা এখান থেকে বলে গেলেন যে এই ঋণ না পেলেও বাংলাদেশে কোনো অসুবিধা হবে না। আপনারা বাংলাদেশে টাকা ছাপিয়ে ছাপিয়ে দেশ পরিচালনা করছেন। এখন ঋণ আনতে, টাকা আনতে গেলেন চায়না, সেখান থেকে যেটা শেখ হাসিনার সময় যে কমিটমেন্ট ছিল তার থেকে 1 টাকাও বাড়ানো, বেশির কথা বলা হয়নি। নতুন কোনো ইনভেস্টমেন্ট, কোনো টাকা সন্ধান আপনারা করতে পারেননি। অন দ্য টপ অফ দ্যাট, বাংলাদেশ যেখানে সুপার পাওয়ার ছিল গার্মেন্টসে, যেটা সবচেয়ে বেশি আয় বাংলাদেশের জন্য, সেই আয়ের পথ মোটামুটি বন্ধ। আপনারা মিটিং করে বলছেন, এই সরকারের বিভিন্ন সরকারের তল্পিবাগ যারা, তারা গণমাধ্যমকে ব্যবহার করে কি বলছেন যে তাদের এক্সপোর্ট বেড়েছে। তথ্যটা প্রকাশ করেন, কোথায়, কোন দেশে বাড়লো। গত 24 ঘন্টা আগে একজন উপদেষ্টাকে সাংবাদিকরা কঠিন প্রশ্ন করায়, তাদের 3 জনকে 3 টিভি থেকে চাকরিচ্যুত করা হয়। নট অনলি দ্যাট, সেই চাকরিচ্যুতের পর দীপ্ত টিভিকে বন্ধ করে দেওয়া হয়। ফেসিজম কাকে বলে এর উদাহরণ আপনারা দেখে নিজেরা স্বচক্ষে দেখছেন। এইটাকেই বলে ফেসিবাদ। এবং আপনারাকে প্রশ্ন করলে যদি আপনার প্রশ্নের উত্তর আপনার না জানা থাকে, তার জন্য আপনারা প্রেসার করে তাদের চাকরি খোয়াবেন এবং টিভি স্টেশন বন্ধ করে দেবেন, এর চেয়ে বড় ফেসিবাদ তো হতে পারে না। এই বাংলাদেশ জন্মের পর থেকে বহু সরকার যারা এসেছে, নির্বাচিত অনির্বাচিত সরকার, কোন সরকারই 71কে অস্বীকার করে তারা ক্ষমতায় বসেনি। কোন সরকারই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করেনি। কোন সরকারের সময় এত নির্মম অত্যাচারিত গণমাধ্যম হয়নি, এত নির্বিকার ভাবে বিচার বিভাগকে কুলসিত করা হয়নি। হাজার হাজার মানুষকে আপনারা জেলবন্দি করে রেখেছেন, তাদের জামিন হচ্ছে না, যাদেরকে জামিন দেওয়া হচ্ছে তাদেরকে আবার জেলগেট থেকে ধরে নিয়ে যাচ্ছেন, আবার অন্য কিছু। আপনি বুঝতে পারছেন যে আপনি এই সরকার জগদ্দল পাথরের মতন বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসেছে এবং সে এখন নিজেই বলে বেড়াচ্ছে যে তাকে নাকি বাংলাদেশের জনগণ চলে যেতে বলছে না, তাকে অনির্বাচিত সরকারটাকেই নাকি ভালো মনে করছে। যে এর চেয়ে বড় ফেসিজম তো হতে পারে না। এই আপনারা এখন ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে যে গত সরকারের আমলের সবগুলো কাজই ছিল পরীক্ষিত এবং সুস্পষ্ট। এখনো যারা এই সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে তাদের কথা বলছেন যে জুলাইয়ের যে মেটিকুলাসলি ডিজাইন করে যে ষড়যন্ত্রের অংশ হিসাবে ক্ষমতার পালাবদল ঘটলো, সেটার বিরুদ্ধে কথা বলা যাবে না। আপনারা ভুলে যাচ্ছেন যে ইতিমধ্যে আপনাদের সমস্ত কিছু আপনারা তো উলঙ্গ হয়ে পড়েছেন। এখানে বাংলাদেশের অর্থনীতির অবস্থা সঠিক ছিল, বাংলাদেশের বেকারত্ব হ্রাস পেয়েছিল, বাংলাদেশের গণমানুষের আয়ের উপায় ছিল, বাংলাদেশের মহিলাদের ক্ষমতায়ন ছিল সর্বোচ্চ। কিন্তু আপনারা যেটা করলেন সেটা হলো ডিজাইন করে ক্ষমতা দখল করলেন, কিন্তু ক্ষমতা দখল করে দেশটাকে তো পরিচালনা করতে পারছেন না। রাস্তায় মানুষ নামতে পারছে না, মেয়েদেরকে শিশু সহ রেপ করা হচ্ছে এবং ইসলামী জঙ্গি গোষ্ঠীর উত্থান। বাংলাদেশের আইন উপদেষ্টা উনি পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী যেটা নিষিদ্ধ, তাদের লিডারের সাথে মন্ত্রণালয়ে দেখা করে এবং সেই জঙ্গি গোষ্ঠী যারা স্বীকার করে যে জম্মু কাশ্মীরে তারা আক্রমণ করেছে, তাদেরকে সাথে নিয়ে ছবি প্রকাশ করে বাংলাদেশের আইন উপদেষ্টা
আসিফ নজরুল, এবং সেটা কিন্তু আমেরিকা লক্ষ্য রাখছে যে কারা এদেরকে সাপোর্ট করছে। আপনাদেরকে একদিকে যেরকম বলা হচ্ছে যে যুদ্ধ পরিস্থিতিতে কোনো নির্বাচনের প্রয়োজন নেই, কিন্তু আমরা ভুলে গেলে চলবে না বাংলাদেশের ভূখণ্ডে বাংলাদেশের মানুষ যারা ৭১ যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে, তারা আপনাদের এই পরিকল্পনা বাস্তবায়িত হতে দিতে পারে না। অতএব এটাই হলো বাস্তবতা যে বাংলাদেশের মানুষকে সজাগ হতে হবে। আপনারা রাস্তায় নেমে পড়লে আপনাদেরকে বাধা দেওয়ার মতন কোনো শক্তি বাংলাদেশে নেই। কোন সশস্ত্র বাহিনীও আপনাদের বিরুদ্ধে যাবে না, কোন পুলিশ বাহিনীতে যাওয়ার প্রশ্নই উঠে না, কারণ তাদের আত্মীয় স্বজনকে তাদেরকে মারা হয়েছে, মেটিকুলাসলি ডিজাইন করে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে, প্রেগনেন্ট পুলিশ অফিসারকে মারা হয়েছে। অতএব তাদেরকে সহযোগিতার জন্য বাংলাদেশের মানুষকে রাস্তায় নামতে হবে। এই ছিল আমার প্রেস কনফারেন্স শেষে প্রেস ব্রিফিং। আজকের প্রেস ব্রিফিং এ বাংলাদেশ বিষয়ে কোনো কথা উত্থাপিত হয়নি। যখনই আবার কোনো কথা উত্থাপিত হবে তখনই আসবো। আমার সাথে আপনারা